নমস্কার বন্ধুগণ, আমার নাম বিপ্লব পান্ডা এবং আমাদের সবাইকে বিপ্লব পান্ডা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কাল পর্যন্ত আমরা পড়েছিলাম ডিসি সার্কিট অ্যানালিসিস, সেখানে ওহমস ল, কেসিএল এবং কেভিএল এর সম্পর্কে পড়েছিলাম। ওহমস ল থেকে কীভাবে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্টার এগুলো সম্পর্কে জেনেছিলাম। তার সঙ্গে কীভাবে আমরা ডিসি পাওয়ার বার করবো তার ইকুয়েশন আমরা দেখেছিলাম। কেসিএল কেভিএল ল কী বলেছে সেগুলো দেখেছি। তার সঙ্গে কেসিএল কেভিএল কীভাবে অ্যাপ্লাই করবো এবং সেগুলোর উপরে ডিপেন্ড করে কী কী পয়েন্ট আমরা মনে রাখবো সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা কালকে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, তো আজকে তারপর থেকে আমরা স্টার্ট করছি। আজকে ভেবেছিলাম যে নেটওয়ার্ক থিওরাম স্টার্ট করবো, কিন্তু তার আগে আর কিছু ছোটো ছোটো জিনিস আছে সেগুলো আগে ডিসকাস করা দরকার, নাহলে নেটওয়ার্ক থিওরামের ক্ষেত্রে সেগুলো পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো আজকে সেসব ছোটো ছোটো জিনিসগুলো আজকে আমরা ডিসকাস করে নিচ্ছি, যাতে পরবর্তীকালে নেটওয়ার্ক থিওরাম যখন স্টার্ট করবো সেটা আজকে চেষ্টা করবো আজকে লাস্টের দিকে হোক কিংবা এই পরের নেক্সট ডে থেকে হোক, যাতে সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আজকে আমরা ফার্স্ট টপিক যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আপনাদের কীভাবে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স কনভার্ট করা, সোর্স থেকে কীভাবে কনভার্ট করবো ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা কী কী জিনিস ফলো করবো আর আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কী কী জিনিস ফলো করবো, ঠিক সেরকমভাবে আমরা আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা কী কী জিনিস ফলো করবো আর প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা কী কী জিনিস ফলো করবো, এগুলো আগে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আগে আমরা ডিসকাস করে নিই। ওকে, তো ফার্স্ট পয়েন্ট আজকে লেকচার নাম্বার হচ্ছে 9। লেকচার নাম্বার 9, ডেল হচ্ছে আমার 23। ওকে, ফার্স্ট যেটা হবে রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ সোর্স। ফার্স্টের পয়েন্ট আমরা কি দেখব সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ সোর্স। রিপ্রেজেন্টেশন বলতে কি, একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স হয় আর দুই হচ্ছে কি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। এ হচ্ছে আমার আইডিয়াল ভোল্টেজ সোর্স আর বি হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। ওকে, একটা হচ্ছে আমার আইডিয়াল ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স কি জিনিস, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কি জিনিস, সেটাকে আমরা আজকে ফলো করবো। প্রথমে রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ সোর্সের মধ্যে তো ফার্স্টে আমি এ দাগ দিয়ে দেখে নিই আইডিয়াল ভোল্টেজ সোর্স, হেডিং দিই ফার্স্টে ভোল্টেজ সোর্স। ভিটিজি হচ্ছে আমার শর্ট ফর্ম অফ ভোল্টেজের। ঠিক আছে, প্রথমে একটা সার্কিট আঁকি, প্লাস মাইনাস ভি, এটা হচ্ছে আর, এটা এ পয়েন্ট বি। ঠিক আছে, এখান থেকে কি করবো, লোড কানেক্ট করে দিই অনেক সময়। ওকে,
আইডিয়াল ভোল্টেজ হচ্ছে ফর আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এই লোডটাকে বাদ দিয়ে দিই, তাহলে আরো বুঝতে ভালোভাবে বুঝতে সুবিধা হবে, যারা বিগিনার তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এটা এ পয়েন্ট এ বি আছে। আইডিয়াল ভোল্টেজের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স আর should be 0। কি বুঝে গেল যে আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স আর থাকে, এই আর এর ভ্যালু কি হবে, শুড বি 0 হবে। ঠিক আছে, তার মানে কি এখানে যে ভোল্টেজ আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এটা যদি কোনো লোড কানেক্টেড থাকতো তাহলে শর্ট সার্কিট হতো, শর্ট একটা ক্লোজ পাথ হতো। ক্লোজ পাথ হলে কি হতো, কারেন্ট আমার ফ্লো করতো। যদি আমার রেজিস্ট্যান্স 0 হয় তা সেক্ষেত্রে কি হবে, এখানে যা ভোল্টেজ থাকতো এই এবি অ্যাক্রসে ভোল্টেজ আমার সেম হতো। বোঝা গেল? যদি সাপোজ মনে করো আমি কোনো এখানে লোড আর এল লাগিয়ে দিলাম, যদি আমি লোড লাগিয়ে দিলাম, যদি আমার এই রেজিস্ট্যান্সটা যদি আমার ইজিক্যাল টু যদি 0 হয়, যদি আমার ইকুয়ালস টু কি হয় 0 হয়, তার মানে কি এটা কার মতন কাজ করছে, শর্ট সার্কিটের মতন কাজ করবে। যদি আমার রেজিস্ট্যান্স 0 হচ্ছে, তার মানে এটা কার মতন কাজ করবে, শর্ট সার্কিটের মতন কাজ করবে। তার মানে এখানে যে কারেন্টটা ফ্লো করছিল সেটা ঠিক আমার এর অ্যাক্রসে ফ্লো করবে। তার মানে এখানে যেটা ভোল্টেজ থাকবে আমার এই আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ আমার কি হবে, সেম হবে, প্লাস এই আরএল অ্যাক্রসে ভোল্টেজ আমার কত থাকবে, এই ভি থাকবে। মানে এখানে যেটা ভোল্টেজ থাকবে সেটা এখানেই ভোল্টেজ থাকবে। কারণ কি আমার এই আইডিয়াল কন্ডিশনে কি বলেছি, রেজিস্ট্যান্স আমার 0, রেজিস্ট্যান্স 0 মানে এটা কার মতন কাজ করবে, শর্ট সার্কিটের মতন। তাহলে এখানে যেটা কারেন্ট প্রডিউস হবে সেটা কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে। ঠিক আছে, তাহলে এখানে যে ভোল্টেজ থাকবে এত পর্যন্ত ভোল্টেজ আমার সেম থাকবে। এরপর এখানে রেজিস্ট্যান্স এক করে ভোল্টেজ ড্রপ হবে, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, তাছাড়া আমার এখানে ভোল্টেজ দুটো কিন্তু আমার সেম হবে। বোঝা গেল? তাহলে এটা রেজিস্ট্যান্স কি হবে, শর্ট সার্কিটের মতন কাজ করবে। এটা হচ্ছে আমার আইডিয়াল কন্ডিশনে ভোল্টেজ সোর্স, আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্স শুড বি 0। এটা মনে রাখবেন। আর যদি বলা হয় প্র্যাকটিক্যাল, আর যদি বলা হয় ফর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, এখানে লিখে দিচ্ছি, এটা আইডিয়াল লেখা আছে তো এখানে বি দিয়ে দিচ্ছি, ফর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্স নট ইকুয়ালস টু 0। প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে কি হবে, রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু কোনোদিনও 0 হবে না। তাই রেজিস্ট্যান্স ভ্যালু কি হবে, কোনোদিনও 0 হবে না। কার ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল সোর্সের ক্ষেত্রে। আইডিয়াল সোর্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু 0 হবে, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু কোনোদিনও 0 হবে না। ঠিক আছে, আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট খুবই, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড থাকে। কি হয়, একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা পয়েন্টটা লিখে রাখুন সবাই। ফর voltage source a resistance, a low resistance is connected in series with a for voltage source, a low resistance is connected in series
উইথ ভোল্টেজ সোর্স, উইথ ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স, ওকে। ফর ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হবে, একটা লো রেজিস্ট্যান্স কি থাকবে, কানেক্টেড থাকবে সিরিজে, কার সঙ্গে, ভোল্টেজ সোর্সের সঙ্গে। যেখানে এখানে যেমন বলা হয়েছে এখানে ভোল্টেজ সোর্স আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এই দুটো কিসে কানেক্টেড, আমার সিরিজে কানেক্টেড। সেটাই বলা হচ্ছে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হয়, একটা লো রেজিস্ট্যান্স আমার ভোল্টেজ সোর্সের সঙ্গে সিরিজে কানেক্টেড থাকবে। তো এটাই হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ ভোল্টেজ সোর্স। কি বলবো, একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সও থাকে, দুই হচ্ছে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স হয়। আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু শুড বি 0, আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু নট ইকুয়ালস টু 0, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম হবে তত ভালো হয়, ঠিক আছে। আর হচ্ছে কি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমার যে রেজিস্ট্যান্স, যে লো রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে সেটা আমার সিরিজে কানেক্টেড থাকবে ভোল্টেজ সোর্সের সঙ্গে, ঠিক আছে। ভোল্টেজ সোর্সের সঙ্গে আমার রেজিস্ট্যান্স যেটা সিরিজে কানেক্টেড থাকবে, সেটা লো রেজিস্ট্যান্স সবসময় আমরা প্রেফার করে থাকি, ঠিক আছে, যাতে কারেন্ট ইজিলি ফ্লো করতে পারে। এটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ সোর্স। ক্লিয়ার? আমরা ছবি তুলে নিই, নোটস বানিয়ে নেবেন, এরপর লিখবো আমরা, এরপর টপিক দেখবো রিপ্রেজেন্টেশন অফ কারেন্ট সোর্স। Representation of current source. Representation of current source. সেম জিনিস এর থেকে দেখো, একটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স, আর বি নাম্বার হচ্ছে কি, এখানে বি দিচ্ছি প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। ওকে, একটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স, দুই হচ্ছে কি আমার প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, ফার্স্ট পয়েন্ট এ রেজিস্ট্যান্স is connected in parallel with current source. Okay, a resistor is connected in parallel with current source. এটা কি আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে। দু নম্বর পয়েন্ট কি লিখবো, resistance should be infinity. তারপর রেজিস্ট্যান্স কি হবে, আমার শুড বি ইনফিনিটিভ হতে হবে, ঠিক আছে। আর গ্রাফটা আমার ছবিটা কেমন, ছবি কেমন হবে, শুড বি ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমার ডায়াগ্রাম কেমন হবে, কারেন্ট সোর্স আই, এখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, শুড বি আমরা কি হবে, ইনফিনিটি হবে, ইট ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, এটা হচ্ছে আমার আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে কি আমার প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট পয়েন্ট আমার সেম, এ রেজিস্টর ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য কারেন্ট সোর্স। ফার্স্ট পয়েন্ট এর ক্ষেত্রে সেম,
কি লিখবো, এ resistance is connected in parallel with current source. ফার্স্ট পয়েন্ট কি, রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ এ কারেন্ট সোর্স, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, রেজিস্ট্যান্স নট ইকুয়ালস টু ইনফিনিটি, রেজিস্ট্যান্সের ভ্যালু কখনোই ইনফিনিটিভ হবে না। এক্ষেত্রে কি হচ্ছিল, রেজিস্ট্যান্স শুড বি ইনফিনিটিভ আইডিয়াল কন্ডিশনে, বাট প্র্যাকটিক্যাল কন্ডিশনে রেজিস্ট্যান্সের ভ্যালু কখনোই ইনফিনিটিভ হবে না। এক্ষেত্রে ডায়াগ্রাম কেমন হবে, সেম ডায়াগ্রাম, এ পয়েন্ট, বি পয়েন্ট, আই কারেন্ট, রেজিস্ট্যান্স নট ইকুয়ালস টু কি হবে, ইনফিনিটি। এটা নট ইকুয়ালস টু কি, ইনফিনিটি, মানে রেজিস্ট্যান্সের ভ্যালু থাকবে একটা ফাইনাইট ভ্যালু থাকবে যেটা আমরা ক্যালকুলেট করতে পারবো, বাট আইডিয়াল কন্ডিশনে এর ভ্যালু কি হবে, ইনফিনিটিভ হবে। ওকে, এবার দেখো আইডিয়াল কন্ডিশনে যদি এর ভ্যালু যদি ইনফিনিটিভ হয়, তাহলে কি এর মধ্যে যদি কারেন্ট ফ্লো করবে, কোনোদিনই ফ্লো করবে না। ক্লিয়ার, যাবতীয় কারেন্ট, এই যে এখানে যা কারেন্ট থাকবে সেই কারেন্টটা কার মধ্যে দিয়ে ফ্লো করবে, এর মধ্যে দিয়ে ফ্লো করবে, এদিক দিয়ে ফ্লো করবে। যদি এটা যদি ক্লোজ সার্কিট হয় তাহলে এর মধ্যে দিয়ে ফ্লো করবে। ক্লিয়ার, আর যদি এখানে যদি ইনফিনিটিভ না হয় তাহলে কারেন্ট যদি এটা যদি শর্ট সার্কিট থাকে তাহলে এর মধ্যে দিয়ে ফ্লো করবে, আর যদি কোনো লোড যদি এ বি পয়েন্টে কানেক্টেড থাকে তাহলে এখানে কিছু কারেন্ট ফ্লো করবে, আবার এ বি পয়েন্টে যদি কোনো লোড কানেক্ট থাকে তার মধ্যে কিছু কারেন্ট ফ্লো করবে, ডিভাইড হয়ে যাবে কারেন্ট। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কারেন্ট সোর্স, একটা হচ্ছে আইডিয়াল কারেন্ট সোর্স, দুই হচ্ছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। তারপর আইডিয়াল ভোল্টেজ সোর্সের কি ক্ষেত্রে কি দেখলাম, একটা রেজিস্ট্যান্স আমার সিরিজে কানেক্টেড থাকবে। দু নম্বর কি হচ্ছে, রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, জিরো হতে হবে, তাহলে সেটা আমার শর্ট সার্কিটের মতন কাজ করবে। আর কি দেখলাম, আর হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড থাকবে, তার ভ্যালু নট ইকুয়ালস টু জিরো হবে, তার কিছু একটা ভ্যালু থাকবে, জিরো হবে না, ঠিক আছে। আর আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স দেখলাম প্যারালালি কানেক্টেড থাকবে, আর হচ্ছে রেজিস্ট্যান্স শুড বি ইনফিনিটিভ হতে হবে আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে দেখলাম রেজিস্ট্যান্স আমাদের প্যারালাল কানেক্ট হতেই হবে কারেন্ট সোর্সের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে কি এই রেজিস্ট্যান্সের ভ্যালু এটা নট ইকুয়ালস টু ইনফিনিটিভ, রেজিস্ট্যান্সের ভ্যালু কোনোদিন ইনফিনিটিভ হবে না। এই দুটো হচ্ছে জিনিস রিপ্রেজেন্টেশন অফ কারেন্ট সোর্স এখন দেখালাম, এর আগে দেখালাম রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ সোর্স। ওকে, এরপর দেখবো আমরা ভোল্টেজ কনভার্সন ফ্রম ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স, আর কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স কীভাবে আমরা কনভার্ট করব। ওকে, আইডিয়াল কন্ডিশন এবং প্র্যাকটিক্যাল কন্ডিশন। এটা মুছছি। ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স একটা আঁকবো প্রথমে, এটা কি কনভার্ট করবো কারেন্ট সোর্সে। ওকে, এখানে যে রেজিস্ট্যান্সের ভ্যালু যা থাকবে, এক্ষেত্রে যা রেজিস্ট্যান্সের ভ্যালু থাকবে
এক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু সেম, ঠিক আছে। এক্ষেত্রে আমার কারেন্ট আই যেটা আছে, আই সমান সেটা কি হবে, এখানে যে ভোল্টেজ ভি ডিভাইডেড বাই আর, এত অ্যাম্পিয়ার। এটা কত হবে, ওহম হবে, এটাও আমার ওহম হবে, ঠিক আছে। তা কারেন্ট বোঝা গেল কি, ভি বাই আর করে দাও, তাহলে আমার কারেন্ট বেরিয়ে যাবে। আর এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু থাকবে, এটাই আমার কি হবে, প্যারালালি কানেক্টেড হবে। এটাই হচ্ছে ভোল্টেজ সোর্স টু আমার কারেন্ট সোর্স। এক্সাম্পল দেখা যাক। 10 ভোল্ট, 5 ওহম, এটা কনভার্ট করবো আমি কারেন্ট সোর্সে। কিভাবে কনভার্ট করব, কনভার্ট করলাম। এখানে কারেন্ট সোর্স আই, এটা হচ্ছে আর, আর এর ভ্যালু কত ছিল এখানে, এখানে কত ছিল আর এর ভ্যালু 5 অ্যাম্পিয়ার, তো এখানে কত হবে 5 ওহম, এখানে আর এর ভ্যালু কত হবে 5 ওহম, হয়ে গেল। তাহলে আই এর ভ্যালু কি করে বার করব, আই সমান কি জানি, ভি বাই আর সমান ভোল্টেজের ভ্যালু কত, এখানে কত ছিল 10, তাহলে 10 ডিভাইডেড বাই আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত 5, সমান কত হবে 2 অ্যাম্পিয়ার। কারেন্টের আই ভ্যালু কত বেরোলো 2 অ্যাম্পিয়ার। ওকে, এরকম ভাবে আমরা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স কনভার্ট করে থাকবো। ক্লিয়ার? এবার তোমরা দেখে নাও। ক্লিয়ার? এটা তো নর্মাল দেখলাম প্র্যাকটিক্যাল কন্ডিশন। যদি আইডিয়াল কন্ডিশন দেখি, তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি দেখি, সরি আইডিয়াল কন্ডিশন, তাহলে রেজিস্ট্যান্স কি হবে, জিরো হবে। এখানে ভোল্টেজ থাকে কত, ভি ভোল্ট। এখানে এটা ধরে নিই আমরা বি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট। এটাকে যখন আমরা আইডিয়াল কারেন্ট সোর্সে কনভার্ট করব, তখন কি হবে, আই রেজিস্ট্যান্সের ভ্যালু জিরো, এখানে কি হয়ে যাবে, রেজিস্ট্যান্সের ভ্যালু আমার ইনফিনিটি, ঠিক আছে। আর কারেন্ট কত হবে, কারেন্ট যেটা থাকে কনভার্ট করব সেটাই। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স কনভার্ট করা হয়। এবারে কি করব, আমরা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স কনভার্ট করব। ওকে, দেখো এই ভোল্টেজ সোর্স কিভাবে কনভার্ট করব, ঠিক না উল্টোটা, এখান থেকে এদিকে কনভার্ট করব। একটা এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল কি হবে, ধরে নাও 5 অ্যাম্পিয়ার, 2 ওহম। এই যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি,
এ বি পয়েন্ট, এখানে রেজিস্ট্যান্স কত ছিল 2 ওহম, এখানে রেজিস্ট্যান্স কত হয়ে যাবে 2 ওহম, ঠিক আছে। আর এখানে আমার ভোল্টেজ ভি আছে, তাহলে ভোল্টেজ ভিটাকে কীভাবে করবো, ভি সমান কি জানি আই ইন্টু আর, তা আই এর ভ্যালু কত 5 ইন্টু আর এর ভ্যালু কত 2 ওহম সমান কত 10 ভোল্ট, ওকে। তো ভোল্টেজ কত 10 ভোল্ট, ক্লিয়ার। এভাবে আমরা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্স কনভার্ট করে থাকবো, ওকে। এবার হচ্ছে কি একটা পয়েন্ট, সোর্স ট্রান্সফর্ম অফ ডিপেন্ডেন্ট সোর্স, কিভাবে ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে কিভাবে ট্রান্সফর্ম করব, সোর্স ট্রান্সফর্ম। source transformation using dependent source, ওকে। একটা ইকুয়েশন করো, সোর্স ট্রান্সফরমেশন ইউজিং ডিপেন্ডেন্ট সোর্স, একটা ডিপেন্ডেন্ট সোর্সে কিভাবে ট্রান্সফর্ম করব, মনে রাখবে যখন সোর্স ট্রান্সফরমেশন করে থাকি ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি, কারেন্ট সোর্সকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি, সেটা যদি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হয় কিংবা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হয়। কিন্তু কোনোদিন আমরা ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা এরকমভাবে কনভার্ট করতে পারবো না। ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু কনভার্ট করা, ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু কোনোদিন চেঞ্জ করা যায় না, ঠিক আছে। আর দ্বিতীয়ত একটা পয়েন্ট কি, আমরা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট, আমরা যদি কারেন্ট সোর্স হয় সেটাকে আমরা ওপেন সার্কিট করতে পারি, ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে আমরা শর্ট করতে পারি, বা ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেটাকে আমরা ওপেনও করতে পারি না আবার শর্টও করতে পারি না, ঠিক আছে। তো যদি বলা হয় এই এই যে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনে যদি বলা হয় ফাইন্ড আই, আই এর ভ্যালু কত জানতে চাই, যদি কারেন্টের ভ্যালু কত জানতে চায়, তা কিভাবে ইকুয়েশন করব, সিম্পল থিং, যেমনটাই হবে আমরা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করি, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, ঠিক সেরকম প্রসেস এখানেও আমরা অ্যাপ্লাই করব। শুধু কি ডিপেন্ডেন্ট সোর্সকে কোনোদিনও আমরা শর্ট করতে পারবো না কিংবা ডিপেন্ডেন্ট সোর্সকে কোনোদিনও আমরা ওপেন করতে পারবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাকি সব কিছু সেম জিনিস। তাই যেমন কি হবে এক্ষেত্রে আমার ইকুয়েশন কেমন হবে, প্লাস মাইনাস 250 ভোল্ট 12 ওহম। এবার দেখো এটা কি আমার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর এটা কি আমার রেজিস্ট্যান্স, কি হয়ে জানি যখন প্যারালাল থাকবে সেটাকে কনভার্ট করে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি আমরা, সেটা কেমন করে করবো দেখো, প্লাস মাইনাস প্যারালাল 10 ওহম, আর এখানে দেখো 5i আছে এখানে 10 আছে, তো 5 হলে কত 50, 50i, বুঝা গেল। এবার দেখো আমরা এই দিকে ধরুন আই কারেন্ট ফ্লো করছে, এই দিকে আই কারেন্ট ফ্লো করছে, এই দিক দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এরকম এরকম সাইকেলিং বা ঘুরছে। তাই কি করবো, অ্যাপ্লাই কি করবো, অ্যাপ্লাই কেভিএল, এটা কি, এটা একটা লুপ, আর লুপে আমরা কি অ্যাপ্লাই করে থাকি, কেভিএল অ্যাপ্লাই করে থাকি। তো অ্যাপ্লাই কেভিএল কি করবো, প্লাস থেকে বেরোচ্ছে মানে আমাদের মাইনাস 250 প্লাস আই কারেন্ট ফ্লো করছে কত 12 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, আর ভোল্টেজ ড্রপ সবসময় কি হয় পজিটিভ হয়, 12i। এবার দেখো এদিকে বেরোবো, এদিক দিয়ে মাইনাস দিয়ে বেরোচ্ছে,
তাহলে কি হবে 50i প্লাস হবে, প্লাস 50i, এদিকে আই কারেন্ট ফ্লো করছে 10 ওহমের মধ্য দিয়ে, ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে কি লিখবো প্লাস 10i ইজিক্যাল টু 0। ওকে, তাহলে দেখো মাইনাস 250 প্লাস এখানে 12 5 12 প্লাস 50 কত 62, 62 প্লাস 10 কত হয় 72 ইজিক্যাল টু 0। তাহলে এখানে আই ফেল বার করতে পারবো, আই সমান কত হবে 250 ডিভাইডেড বাই হচ্ছে আমার 72। এবার কারোরই করে দাও, 2 36 দুনে 72, 1 2 5 125, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে আর তো যাবে না, 36 বাই 125। এবার এটাকে দেখো কত যায় 125 বাই 36 আর যাবে না। এবার এটাই যা হয় এটাই হচ্ছে আমার অ্যাম্পিয়ার। ওকে, এবার যদি কাটাকুটি যায় তো ভালো, নাহলে এটাই হচ্ছে আমার অ্যাম্পিয়ার। ক্লিয়ার? সোর্স ট্রান্সফরমেশন ডিপেন্ডেন্ট সোর্স কিভাবে করবো মনে রাখবে, একটা সবসময় কয়েকটি পয়েন্ট মনে রাখবে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। ফর ডিপেন্ডেন্ট সোর্স, ফার্স্ট পয়েন্ট কি it cannot be a short circuit neither neither short circuit nor open circuit। ওকে, ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা কি কখনোই আমরা শর্ট সার্কিটও করতে পারবো না, কি ওপেন সার্কিটও করতে পারবো না, লাইক ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, লাইক ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মতো কখনোই আমরা ডিপেন্ডেন্ট সোর্সে শর্ট সার্কিটও করতে পারবো না, কিংবা ওপেনও করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো বন্ধুগণ আজকে এই ভিডিওটাতে আমাদের ডিসি অ্যানালিসিসের ক্ষেত্রে যে যে পয়েন্টগুলো বাকি ছিল সেগুলো সব আজকে আমি কমপ্লিট করে ফেললাম। এর নেক্সট ডে থেকে আমরা শুরু করব নেটওয়ার্ক অ্যানালিসিস। তো তার জন্য আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন ইউটিউবের মাধ্যমে। আমার যদি পছন্দ হয় তাহলে সেটা লাইক করুন, আমার চ্যানেলে শেয়ার করুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং নেক্সট ডে নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে রাখুন। এবারে আজকে আমার ভিডিও এখানে লেকচার সমাপ্ত করতে চাই। ধন্যবাদ।